গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ১০ম ও শেষ পর্ব। বহু লোকজনের আনাগোনা, এমনকি পুলিশদের মধ্যেও হাসাহাসি হতে লাগল নানা বিষয়ে। একজন হাজতের বিচারাধীন কয়েদি নাকি রোজ সকালবেলা রামধনু গান গেয়ে ঘুম ভাঙায় সবার। এই নিয়ে দুজন দারোগা খুব হাসতে লাগল। কথাটা শুনে আমারও হাসি পাচ্ছিল, কিন্তু দারোগার কথায় আসামির বোধহয় হাসা উচিত নয় ভেবে হাসি গিলে ফেলেছিলাম। একজন দারোগা আমাদের সম্পর্কেই বলল, স্যার, এদের কি রাত্রের খাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি? বড়বাবু চকিতে আমাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, একটা নিমন্ত্রণ লাগিয়ে দাও। তারপর আবার বললেন, এখনও লালবাজার থেকে ডিরেকশন পাইনি। দু তিনটে টেলিফোনের দু তিন রকম আওয়াজ শুনতে শুনতে ঝিমুন এসে যাচ্ছিল। একটু বাদে আবার গাড়িতে তুলে লালবাজারে আনা হলো আমাদের। গেট দিয়ে গাড়ি ঢুকেই থেমে গেল। এর আগে আমি ২-৩টে থানায় গেছি, লালবাজারে কখনো আসিনি। আমার ধারণা ছিল গেট দিয়ে ঢুকে বোধহয় বহু দূরে কোথাও গারদখানা। কিন্তু গারদখানার মতো দেখতে নয়, কাছেই একটা বাড়ির একতলার একটি সাধারণ ঘরে আমাদের বসতে দেওয়া হলো। ঘরটার দরজায় শুধু লোহার রেলিং দেয়া। তারপর সেখানে বহুক্ষণ বসে রইলাম, যেন ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। সিগারেটও সব শেষ। প্রথম কিছুক্ষণ চুপ করেই ছিলাম সবাই। একটু বাদে শেখর বলল, মন্দ লাগছে না কিন্তু। এখন শরীরটাও একটু ভালো লাগছে। এ ঘরটায় বেশ আলো হাওয়া আছে। হ্যাঁ রে সুনীল, জেল টেল হবে নাকি রে আমাদের? আমি বললুম, কি জানি। জেল হলে চাকরিটা যাবে। একদিনের জেল হলেও চাকরি যায় শুনেছি। তোর অবশ্য ভয় নেই, তোর তো জামাইবাবুর অফিস। আমি হাসলুম। তারপর বললুম, যদি জেল হয় কারুর, তাহলে বিনার হবে। কেন বিনার কেন? ওর কি দোষ? ওর কোনো দোষই নেই, সেই জন্যই তো একজনের অপরাধে আরেকজন শাস্তি পায়। তাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু দোষটা কি তাকে জানে। ভাগ্যিস অবিনাশ ঠিক সময় ছেলেটাকে নিয়ে গিয়েছিল। তা যাই হোক না, বিনার অন্তত কয়েক বছর জেল কেউ আটকাতে পারবে না। বিনা চেষ্টা করেও হাসতে পারল না। শেখর আব্দুল হালিমের দিকে তাকিয়ে বলল, আপনাকেই মিছিমিছি এত দূরে চলে এসে হাঙ্গামায় জড়িয়ে পড়তে হলো। বেশ তো ছিলেন ঢাকায়। আব্দুল হালিমের চোখ মুখ কোণঠাসা বিড়ালের মতন। তবু চেষ্টা করে হেসে বলল, না তা কেন, আমার তো স্ত্রীর ব্যাপার, আমার তো দায়িত্ব আছেই। আপনারাই বরং মিছিমিছি নিজেদের এতে জড়িয়েছেন। এখন কি বিপদ হয় দেখুন। শেখর উদাসভাবে বলল, আমাদের আর কি বিপদ? জেল খাটার মধ্যে বিপদের কি আছে? কিরে সুনীল? আমি বললুম, তুই যাই বলিস, আমার একটু যে ভয় ভয় করছে সেটা আমি স্বীকার করতে বাধ্য। একটা মান সম্মানের ব্যাপার আছে তো। নূরজাহান হঠাৎ গুম মেরে গেছে। আব্দুল হালিমের গা ঘেঁষে বসে আছে। একবার আব্দুলকেও ফিসফিস করে কি যেন বলল। দ্বিধাগ্রস্ত হয়ে আব্দুলও শেখরকে কাছে ডেকে ফিসফিস করল। শেখর আবার দরজার কাছে পাহারাদারকে ডেকে ফিসফিস করে বলল সে কথা। পাহারাদার জড়িয়ে উত্তর দিল, এখন চুপ করে থাকতে বলুন, এখানে মেয়েদের বাথরুম নেই। শুনে আমার মনে হলো, মেয়েদের বাথরুম আর ছেলেদের বাথরুম আলাদা লেখা থাকে বটে, কিন্তু ভেতরটাও কি আলাদা? কি জানি, আমি কখনো মেয়েদের বাথরুমের ভেতরটা কিরকম হয় দেখিনি। আরও খানিকটা পর করিডোরে নাল পরানো জুতোর শব্দ হল, যেন বহুক্ষণ ধরে বহু দূর থেকে একটা লোক হেঁটে আসছে। তারপর একজন জমাদার এসে আমাদের ঘরের সামনে দাঁড়ালো, দরজা খুলে বলল, সুনীল গাঙ্গুলি কিসকা নাম, আয়ে হামারে সাথ। আমি অবাক হয়ে গেলাম। প্রথমে আমার ডাক কেন? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। শেখর জিজ্ঞেস করল, কি ব্যাপার রে? আমি বললুম, গিয়েই দেখা যাক। বেরিয়ে এলাম। লোকটা খপ করে আমার একটা হাত শক্ত করে ধরে নিয়ে চলল। আমি বললাম, হাত ছাড়ো না, এমনিই যাচ্ছি। লোকটা শুধু একবার তাকালো, কিন্তু হাত ধরেই নিয়ে চলল। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একের পর এক ঘর পেরিয়ে একটা জায়গায় এসে থামলাম। ঘরের মধ্যে টেবিলের সামনে বসে থাকা লোকটিকে দেখে আমার চমকে ওঠা উচিত হয়নি। এ কথা তো আমার আগেই মনে পড়ার কথা ছিল, কিন্তু আমি একবারও এ সম্পর্কে ভাবিনি। যমুনার বাবা জগদীশ রায় আমাকে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, বসো। তারপর আর কোনো কথা নেই। ইন্ডেক্স লাগানো একটা মোটা ফাইলের পাতার পর পাতা উল্টে যেতে লাগলেন। টেবিলের পাশে আরেকজন লোক মুখ নিচু করে খসখস করে কি লিখে যাচ্ছে। জমাদারটা তখনও নিঃশব্দে পেছনে দাঁড়িয়ে, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। বসে থাকতে খুবই অস্বস্তি লাগতে লাগল। দু একবার উসখুস করলুম,
কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। জগদীশ রায় একবার মুখ না তুলেই জমাদারকে বললেন, ফরেনার্স এন্ট্রি ফাইলটি নিয়ে এসো। জমাদার বেরিয়ে গিয়ে একটু বাদেই ফাইল নিয়ে ফিরে এলো। ফাইলটা সে আস্তে টেবিলের উপর রাখতেই সেরকম মুখ না তুলেই তিনি বললেন, বাইরে গিয়ে দাঁড়াও। রাত প্রায় 11:30 বাজে। আজ আর রাত্রে বাড়ি ফিরতে পারব কিনা কে জানে। একটা টেলিফোন করে দিলে হতো। একটু নড়ে চড়ে বসে সংকোচ কাটিয়ে আমি জিজ্ঞেস করলুম, কাকাবাবু, এখান থেকে একটা টেলিফোন করা যাবে? বাড়িতে একটা খবর দেব। জগদীশ রায় ঠান্ডাভাবে চোখ তুলে তাকালেন আমার দিকে। কোনো উত্তর নেই। টেবিলের অন্য লোকটিও অবাক হয়ে একবার চেয়ে দেখে আবার লিখে যেতে লাগল। প্রশ্ন জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না, শুধু চোখের দিকে তাকায়। সব পুলিশের লোকেরই এই স্বভাব দেখছি। টেলিফোন করার সাহস হলো না। আবার বসে বসে দেয়াল ঘড়ির টকটক শব্দ শুনতে লাগলাম। খানিকটা বাদে অন্য লোকটি বলল, হয়ে গেছে স্যার। জগদীশ রায় তখন হাত থেকে ফাইলটা নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। আমি বুঝতে পারলুম আমাকে অপেক্ষা করিয়ে করিয়ে অসহিষ্ণু আর নার্ভাস করে দেবার চেষ্টা চলছে। কিন্তু এমন কি ঘটনা ঘটেছে যার জন্য এত উদ্যোগ আয়োজন? এদের এত গাম্ভীর্য পারিপাট্য দেখলে মনে হয় যেন পৃথিবীর অস্তিত্বই এখন ওদের উপর নির্ভর করছে। ঠিক আছে, আপনি যান, জগদীশ রায় সেই লোকটিকে বললেন। লোকটি উঠে কাগজপত্র গুছিয়ে কলমটা পকেটে ভরে বেরিয়ে যাবার সময় জগদীশ রায় আবার বললেন, মিস্টার সোম, আপনি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন তো। এবার খালি ঘরে আমরা মুখোমুখি। আমার বুকের মধ্যে একটু গুড়গুড় করতে লাগল। যদিও জানি কোনো অপরাধ করিনি, কিন্তু জগদীশ রায়ের চেহারায় এমন ব্যক্তিত্ব আছে যে এসব লোককে পথে ঘাটে দেখলে কিছুই মনে হয় না, কিন্তু ওদের টেবিলের উল্টো দিকে বসলে ভয় করে। তখনও কোনো কথা না বলে উনি চেয়ার ছেড়ে উঠে পায়চারি করতে লাগলেন। একটুক্ষণ ঘুরে একেবারে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি মুখ তুলে তাকালাম। ওর মুখটা থমথমে হয়ে আছে। মেঘ ডাকার মতন ভারী গলায় জিজ্ঞেস করলেন, ওখানে তুমি কি করছিলে? গলার আওয়াজে সত্যি খানিকটা ভয় পেয়ে আমি বললাম, আপনাকে আমি সত্যি ঘটনাটা বলছি। গোড়া থেকে। তোমার কাছ থেকে আমি কোনো ঘটনা শুনতে চাই না। তুমি ওখানে কি করছিলে? সবটা না বললে কি করে বোঝাবো? মানে আমার কথার জবাব দাও। ওই নোংরা জায়গায় তুমি গেলে কি করে? নাকি প্রায়ই যাও? আমি তবু দুর্বলভাবে বলার চেষ্টা করলুম, না, ব্যাপারটা শুনুন। মানে আমি। তিনি আবার ধমকে বললেন, এক কথায় উত্তর দাও। এই জঘন্য জায়গায় তুমি উপস্থিত ছিলে কি করে? অনেকদিন কারোর কাছ থেকে ধমক শোনার অভ্যেস নেই। তাছাড়া ও জিনিসটা খানিকটা আমার অ্যালার্জির মতন। শুনলেই অজান্তে শিরা উপশিরা উত্তেজিত হয়ে ওঠে। আমি খানিকটা দৃঢ়ভাবে বললুম, কোনো জায়গায় তো জঘন্য নয়। দাঁতে দাঁত ঘষে জগদীশ রায় বললেন, রাস্কেল, তোমাকে আমি জেলে পুরব। সঙ্গে সঙ্গে তিনি বিরাট জোরে আমাকে একটা থাপ্পড় মারলেন। সারা গাল জুড়ে সেই চড়। আমার মুখটা বেঁকে গেল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম, এ কি, আপনি আমাকে বিনা দোষে মারছেন কেন? বিনা দোষে? উহ, এখনো মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। সব গুণে আছে দেখছি। এ কথা শুনে আমার হাসি পাবার কথা। গত 7 দিনে আমি এক ফোঁটা খাইনি, অথচ উনি আমার মুখে ভকভকে গন্ধ পেলেন। একেই বলে নিয়তি। ওর প্রচণ্ড থাপ্পড়ে আমার সমস্ত মুখে জ্বালা করছে। তবু আমি অনুনয়ের মতো স্বরে বললুম, কাকাবাবু, আপনি ভুল শুনেছেন। ডার্টি সোয়াইন, স্কাম, স্কাউন্ড্রেল, তুমি আমার বাড়িতে পর্যন্ত ঢুকেছিলে? এত সাহস! টেবিলের ওপর থেকে একটা কালো রুল তুলে নিয়ে তিনি আমাকে মারতে এলেন। আমি ব্যাপারটার অবিশ্বাস্যতায় হতচকিত হয়ে গিয়েছিলুম। আত্মরক্ষার জন্য সরে যাবার সময় পাইনি। উনি আমার কলারটা চেপে ধরে সপ সপ করে মারতে লাগলেন। যন্ত্রণায় রাগে আমার শরীর বেঁকে যাচ্ছিল। চোখে অন্ধকার দেখছিলুম। আমি হাত দিয়ে ওর রুলটা চেপে ধরে হ্যাচকার টানে ছিনিয়ে নেবার চেষ্টা করলুম। পারা গেল না। আমি টেবিলের ওপাশে ঘুরে গিয়ে চট করে একটা ভারী পেপারওয়েট তুলে নিলাম। তারপর প্রতিটি শব্দকে বিশ্বাস করে উচ্চারণ করে বললাম, খুন করে ফেলব। আরেকবার মারলে এতে আপনাকে আমি খুন করে ফেলব। আমাকে চেনেন না, আমি বাঙাল। খুন করে ফাঁসিতে যেতেও আমার আপত্তি নেই। দুজনে চোখের দিকে সোজা তাকিয়ে রইলাম। জগদীশ রায়ের মুখের রাগ ছাড়া সামান্য একটা দুঃখের চিহ্ন দেখা গেল। আমি হিংস্রভাবে ওর দিকে তাকিয়ে রইলুম। আর এক পা এগুলে যে পেপারওয়েটটা ওর কপালে ছুঁড়ে মারব সে সম্পর্কে কোনো ভুল নেই। ঈষৎ ভাঙা গলায় জগদীশ রায় বললেন, তুমি আমার সংসারেও সর্বনাশ করতে এসেছিলে? তোমার এত সাহস! তুমি আত্মীয় সেজে বাড়িতে ঢুকেছিলে?
আপনার কি সর্বনাশ আমি করেছি? আমি শুধু নিজে বাঁচতে চেয়েছিলাম। আমি একদৃষ্টে চেয়ে রইলাম জগদীশ রায়ের দিকে। ওর কপালের দুটো শিরা ফুলে গেছে। সমস্ত মুখের মধ্যে একটা ভয়ঙ্কর ক্রোধ ও হতাশা মাখানো, যেন ওর কি একটা বিষম বিপদ হয়ে গেছে। একবার আমার মনে হল, যমুনার মায়ের অসুখ খুব বেশি হয়নি তো? না, তাহলে এত রাত পর্যন্ত উনি থানাতেই বা থাকবেন কেন? আমার সারা শরীর জ্বলছে। তুমি আমার মেয়েকে অপমান করতে গিয়েছিলে, নষ্ট কুলাঙ্গার। কত কিছু আশা করেছিলাম তোমার সম্বন্ধে, আর তুমি এদিকে কতগুলো গুন্ডা, বেশ্যা আর স্পাইয়ের সঙ্গে বিষে উচ্ছন্নে গিয়ে বসে আছো আমার মেয়ের বোকামির সুযোগ নিয়ে। কি করেছি আপনার মেয়েকে? তুমি যমুনার সর্বনাশ করতে গিয়েছিলে। মিথ্যে কথা। ওইটুকু একটা ফুলের মতন মেয়ে, তুমি এত বড় পাজি তার। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি চেঁচাতে লাগলুম। আমার দম আটকে আসতে লাগল। তবু প্রাণপণে মনে হল একবার রুখে দাঁড়ানো উচিত। জীবনে একবার অন্তত সমস্ত শরীর দিয়ে প্রতিবাদ করা উচিত। আমি চিৎকার করতে লাগলুম, মিথ্যে কথা, মিথ্যে কথা। সরস্বতী যা বলেছে তা যদি সত্যি হয়, আমি তোমাকে সারা জীবন জেলে পচাব। সরস্বতীর নামটা শুনে আমি যেন হতভম্ব হয়ে গেলুম। সরস্বতীর কথা যেন ভুলেই গিয়েছিলাম। আবার ওই নাম শুনে আমার শরীর অবশ হয়ে এলো। আমি ক্লান্তভাবে পেপার ওয়েটটা টেবিলে ছুড়ে দিয়ে বললুম, সরস্বতী? ও, আপনি আমাকে জেলেই দিন, আমি আর পারছি না। খবর পেয়ে বড় জামাইবাবু সেই রাত্রেই আমাকে জামিন দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। শেখরেরও জামিনের ব্যবস্থা হয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নামে কোনো মামলা ওঠেনি। অবিনাশের বুদ্ধিত্ব ও কৃতিত্বে ব্যাপারটা বেশ সহজেই মিটে যায়। অবিনাশ অজয়কে হাত করেছিল এবং সেই বাচ্চা ছেলেটা ইন্দ্রজিৎ অবিনাশের এমন ভক্ত হয়ে পড়ে যে সে কিছু স্বীকার করতে চায় না। বারবার শুধু বলে যে অবিনাশের সঙ্গে সে সন্ধেবেলা বেড়াতে বেরিয়েছিল এবং তারপরও অবিনাশ ওকে কয়েকদিন বেড়াতেই নিয়ে যায়। সুতরাং ছেলে চুরির কোনো কেস উঠতে পারেনি। আব্দুল হালিম আর নূরজাহান দুজনেরই পাকিস্তানের পাসপোর্ট, কিন্তু ভিসার ব্যাপারে কি একটা গণ্ডগোল ছিল। সেই জন্য পুলিশ ওদের কিছুদিন অন্তরীণ করে রাখে। সেই অবস্থায় নূরজাহান একবার আত্মহত্যার চেষ্টা করে, পারেনি। কিছুদিন পর ছাড়া পেয়ে ওরা দুজনে ফিরে চলে যায়। বিনা সেই ঘর ছেড়ে দিয়ে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। বেশ কয়েকদিন পর অরুণের ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ খেতে এসে সব বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়। আমার শরীরের ব্যথা মরে গেছে। শেখরের স্বাস্থ্য ফিরেছে। সুবিমল একটা উপন্যাস লিখে প্রকাশককে গোছাতে পেরে বেশ খুশি। আমাদের সকলেরই দাড়ি কামানো, ফর্সা পোশাক পরা, উজ্জ্বল মূর্তি। পৃথিবীতে কোথাও কোনো গ্লানি নেই। মাঝখানে বড় জামাইবাবুর সঙ্গে আমার একটা ঝগড়া বাঁধবার উপক্রম হয়েছিল এবং আমাকে চাকরি ছাড়িয়ে দেবেন বলে ভয় দেখিয়েছিলেন। কিন্তু আমি বড়দিকে খোশামত করে 1 মাস সময় চেয়েছিলাম। এমন উঠে পড়ে অফিসে কাজ করেছি যে বড় জামাইবাবুর মন না গলে পারিনি। কারণ এর মধ্যে তাপসের চাকরি যাওয়ায় ও আমার কাছে টাকা ধার করতে আসে এবং ওকে দেখে চাকরি হারাবার বীভৎস রূপ বুঝতে পেরে আমি নিজে চাকরি হারাতে কিছুতে রাজি হইনি। এখন পৃথিবীতে কোথাও আর কোনো গ্লানি নেই। মেরাব বাঁধা ছাদে নিমন্ত্রণ খেতে বসে আমরা প্রবল হুল্লোড়ের সঙ্গে কাটলেট ও সোনপাপড়ি নিয়ে কাড়াকাড়ি করি। ভিড়ের মধ্যে মনীষার সঙ্গে আমার দেখা হয়। মনীষাকে দেখে আমার চোখের একটি পাতাও কাঁপে না। মনীষা আন্তরিকভাবে আমার গায়ে গোলাপ জল ছিটিয়ে দিতে এলে আমিও খুব আন্তরিকভাবে হাসতে হাসতে ওর খোপা থেকে একটা ফুল ছিঁড়ে নিই। জানি মনীষার সঙ্গে আমার কখনো একা দেখা হবে না, কারোর সঙ্গেই আর একা দেখা হবে না। বহু আত্মীয় স্বজনেরও ভিড় ছিল বলে আমরা বন্ধুরা অরুণের বাড়ি থেকে একটু আগেই বেরিয়ে আসি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে পান সিগারেট খেতে খেতে বহু এলোমেলো আড্ডা হতে লাগল। বিবাহিত বন্ধুরা এক একজন করে আস্তে আস্তে কেটে পড়তে থাকে। আমি সুবিমলের সঙ্গে ওর লেখা বিষয়ে কথা বলছিলুম। একটি ভিখিরি স্ত্রীলোক 2-3টা বাচ্চা নিয়ে বহুক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে। সুবিমল হঠাৎ পকেট উপুর করে অনেকগুলো খুচরো সেই ভিখিরিনীকে দিয়ে দিল। অবিনাশ তাই দেখে এগিয়ে এসে বলল, কিরে, কি ব্যাপার? তুই হঠাৎ খাঞ্জা খাওয়া হয়ে উঠলি যে? সুবিমল হাসতে হাসতে বলল, দেখ, আমি নিজেই ভিখিরি। আমার কাছে ওকে ভিক্ষে চাইলে দিতে আমার ভালো লাগে। 2-3 জনের সঙ্গে থাকলে ভিখিরিরা সাধারণত আমার কাছে ভিক্ষেই চায় না, চিনে ফেলে। তাছাড়া আজকের গুড় টানটা সারা হয়নি। ভিক্ষে দেয়া বুঝি ভালো কাজ? আমার খারাপ লাগে না। আমার তো গা জ্বলে যায়। সেদিন রাত্রিরে পার্ক সার্কাস দিয়ে, আহা বেচারারা, থাক না, যে যেমনভাবে বাঁচতে পারে। শোন না, সেদিন পার্ক সার্কাস দিয়ে আসছিলুম, পার্কের পাশে ভূত দেখলুম। একটা জ্যান্ত ভূত, একটা কালো কুচকুচে রঙের আধবুড়ো ভিখিরি প্লাস পাগল। হাঁটারও শক্তি নেই,
উবু হয়ে বসে ঘষরাতে ঘষরাতে আসছে। আমার কি মনে হলো জানিস? ওর বেঁচে থেকে কি লাভ? রোজ একটু একটু করে মরা। আমার হাতে দুখানা ছবির ব্লক ছিল, বেশ ভারী জিঙ্ক ব্লক। ইচ্ছে হলো ওর মাথায় একঘা মারি, তাহলেই শেষ হয়ে যাবে। কিন্তু ধরা পড়লে নিশ্চয়ই আমার নরহত্যার দায়ে ফাঁসি হতো। ভেবে দেখ, মার্সি কিলিং জিনিসটা চালু হওয়া উচিত। ওকে মারলে ওর উপকারই করা হতো না। ওর হয়তো উপকার করা হতো, কিন্তু তোর একটা বিরাট ক্ষতি হয়ে যেত। তুই সারা জীবন আর ওই লোকটাকে ভুলতে পারতি না। আমার ওসব বাজে সেন্টিমেন্ট নেই। রাস্তা ভর্তি ইন্ডিগেন্ডি ভিখিরি দেখলে আমার এত রাগ হয়। এরকমভাবে বেঁচে লাভ কি? আমার হাতে ক্ষমতা থাকলে আমি কলকাতার সবকটা ভিখিরি মেয়েকে ধরে ধরে লুপ পরিয়ে দিতুম। ওই বাচ্চাগুলোর দিকে চেয়ে দেখ, চিরকালই ভিখিরি থাকবে। ওদের জন্মে লাভটা কি? ওরকম নিষ্ঠুরের মতন কথা বলিস কেন? নতুন ভিখিরির জন্ম বন্ধ করতে পারলে ভালোই, কিন্তু যারা জন্মে গেছে তারা থাক না। আহা! আমি বললুম, সত্যি অবিনাশটা মাঝে মাঝে একেবারে দয়ামায়া শূন্য হয়ে যায়। ভিখিরি হোক আর যাই হোক, ওই বাচ্চা মেয়েগুলো মুখে কেমন সরল সরল ভাব। ওদের দেখে তোর মেরে ফেলতে ইচ্ছে হলো? অদ্ভুত ধরনের হাসি হেসে অবিনাশ বলল, বাচ্চা মেয়ে দেখলেই সুনীলের দয়ামায়া উথলে ওঠে। তো সেই বাচ্চা মেয়েটার খবর কি? বেশ ভালো মাল ছিল। মুহূর্তে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি ক্রূর চোখে ওর দিকে তাকিয়ে বলি, অবিনাশ, তুই খবরদার ওই মেয়েটা সম্পর্কে এরকমভাবে কথা বলবি না। একটু থতমত খেয়ে অবিনাশ কিছুটা পাংশু হয়ে যায়। তারপর দুর্বলভাবে বলে, আহা, রাগ করছিস কেন? খারাপটা কি বললুম? হাওড়া ব্রিজের পাশে ফুলের হাটে গিয়ে দেখ, ওরা ফুলকেও মাল বলে। গাদা করা রজনীগন্ধার দিকে আঙুল দেখিয়ে বলে, এ মালটা আজ কত করে ডজন? ফুলিরই যখন এই নাম। আমি বললুম, থাক থাক, হয়েছে। তারপর মনে পড়তেই আমি সুবিমলকে জিজ্ঞেস করলুম, তুই যে তোর পাড়ার সেই মেয়েটিকে বিয়ে করবি বলেছিলি, তার কি হলো? আরে, আমি তো বিয়ে করতে রাজিই ছিলুম, কিন্তু মেয়েটার বাবা কুষ্টি মেলাতে চায়, জাত নিয়ে খুঁতখুতুনি। তারপর মেয়েটা ওর গানের স্কুলের এক নমশূদ্র মাস্টারকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। এখন বুঝুক ঠেলা। যাক, বাঁচা গেল। কিন্তু আমি আগামী মাসে একটা চাকরি পাচ্ছি, জানিস? তাই নাকি? সেইটা? তাহলেও আমাদের গ্রুপের ব্যালেন্স ঠিকই রইল। তুই চাকরি পেলি আর তাপসের চাকরি গেল। অবিনাশ উদ্গ্রীব হয়ে বলল, চাকরি পাচ্ছিস? সেলিব্রেট কর। চল, এখন কোথাও গিয়ে বসা যাক। এখন মাসের শেষে আমি টাকা পাবো কোথায়? জয়েনই করিনি। কেউ ধার দে। বিমলেন্দুর কাছে জানা। বিমলেন্দু আর শেখর দূরে দাঁড়িয়ে গল্প করছিল। বিমলেন্দুর কাছে সুবিমল গিয়ে টাকা চাইতেই ও অবাক হয়ে গেল। বলল, এখন আবার কি খাওয়া? এখন তো নেমন্তন্ন খেয়ে এলাম। অবিনাশ বলল, দূর দূর, আজকাল নেমন্তন্ন খেয়ে পেট ভরে নাকি? তাছাড়া ও খাওয়ার কথা কে বলছে? বিমলেন্দু গম্ভীর হয়ে বলল, ও তোমরা সব খেতে যাবে, তার জন্য আমি টাকা দেব? মোটেই না, আমি ওসবে বিশ্বাস করি না। অবিনাশ হাসতে হাসতে বলল, বিশ্বাস অবিশ্বাসের কি আছে? টাকা চাইছি, থাকলে দিবি, না থাকলে দিবি না। থাকলেও দিতুম না। ওসব খেলো বোহিমিয়ানিজমের জন্য টাকা খরচ করা আমি খুব অপছন্দ করি। আমাকে দেখ না, আমি লেখাপড়া শিখেছি, চাকরি করছি, বিয়ে করে সংসার পেতেছি, সাহিত্য বুঝি, জীবন সম্বন্ধে আমার অভিজ্ঞতা তোদের চেয়ে কম নয়, কিন্তু আমার তো মদ খাওয়ার দরকার হয় না। সুবিমল ওকে জড়িয়ে ধরে বলল, বিমলেন্দু, তুই খুব ভালো, নমস্য লোক, কিন্তু সবাই কি একরকম হয়? তুই বল না। জড়িয়ে ধরার ছুতো করে সুবিমল আসলে বিমলেন্দুর পকেট থেকে টাকা তুলে নেবার চেষ্টা করছিল। বুঝতে পেরে মোটা চেহারার বিমলেন্দু ঝটকা মেরে নিজেকে সরিয়ে নিয়ে বলল, এই, কি হচ্ছে কি? তোদের সব গেছে দেখছি। সুবিমল কাতরভাবে বলল, সত্যি ভাই, সবই গেছে। দে না ৩০ টাকা। তুই তো জমাচ্ছিস। শুনলাম সল্টলেকে জমি কিনবি। বেশ করব। তোদের টাকা দিয়ে বাজে খরচ করব কেন? যত রাজ্যের মাতাল কোথাকার। হ্যাঁ তেরি, কে কে আসবি আয়। অবিনাশ একটা চলন্ত বাসের দিকে ছুটে যায়। দল থেকে আমরাও কয়েকজন গিয়ে টপাটপ উঠে পড়ি। এসপ্ল্যানেডে এসে দেখা যায় ৬ জন। তার মধ্যে তাপস নামতে চায় না। তাকেও জোর করে নামানো হলো। একটা দোকানে ঢুকে ১ রাউন্ডের অর্ডার দেওয়ার পর শেখর খুব উদ্ভাসিত মুখে বলে, অনেকদিন পরে এলাম, বেশ ভালো লাগছে আজ। আয়, একটা কোরাস গান ধরা যাক। সুবিমল বলল, দাঁড়া, আগে একটু পেটে পড়ুক। নুরুল বলল, গান করবেন না। গান শুরু করলে পাশের টেবিল থেকেও গান ধরবে, তখন সেটা আমাদের পছন্দ হবে না। আমরা যা করি অন্য লোকেরাও যদি সেটা করে, তখন সেটা আমাদের সহ্য হয় না। আমি নুরুলকে বললুম, আপনি নিজেকে সবসময় অন্যের চেয়ে আলাদা মনে করতে চান কেন? নুরুল বলল, ওইটুকু ভুল ধারণার জন্যই তো বেঁচে থাকা। সুবিমল নুরুলকে একটা খোঁচা দিয়ে পাশের টেবিলের একটা মোটার লোককে দেখিয়ে বলল, তোর ধারণা ওই লোকটা গান গাইবে? আমরা সবাই আর চোখে তাকিয়ে দেখলুম।
সত্যি লোকটাকে দেখলে হাসি পায়। বিশাল মোটা চেহারা, কোটের এখানে সেখানে ঝোল লেগেছে, চুলগুলো কপালে। অত্যাধিক নেশায় লোকটার মুখের রং মেটে সিঁদুরের মতন। টেবিলে শুধু একা ও বসে আছে। টেবিলে ছড়ানো খাবারের প্লেট আর সোডার বোতল। অল্প অল্প চুমুক দিচ্ছে নিজের গ্যালাসে, আর একটা খালি গ্যালাসে ওরও এক গাদা বিল জমা করা। শেখর বলল, আহা, লোকটা খুব দুঃখী। একা কেউ মদ খেতে আসে? নুরুল লোকটার দিকে ফিরে বলল, দাদা, একখানা গান গাইবেন নাকি? লোকটা চোখের পাতা উল্টে পুরো দুটি পাকা লিচুর মতন লাল চোখ দেখিয়ে বলল, এসো এসো ব্রাদার, গান হবে, নাচ হবে, ফুর্তি হবে। নুরুল বলল, একটু ফুর্তি হোক না আজ। লোকটা মাথা ঘুরিয়ে কিছু একটা বলার চেষ্টায় উচ্চারণ করল, ব্রু ব্রু। আমি নুরুলকে বললাম, সরে আসুন, বমি করবে। 3 রাউন্ড হুইস্কি খাবার পর সুবিমল প্রথম খেয়াল করল আমাদের বিল দেবার মতন পয়সা আছে কিনা। কারুর পকেটেই বিশেষ টাকা নেই। সুবিমল আর তাপস নিঃস্ব। বাকি আমাদের প্রত্যেকের পকেটে 4-5 টাকার বেশি না। সবেমাত্র জমে উঠেছে, এর মধ্যেই শেষ করতে হবে, তাছাড়া দামও মেটানো যাচ্ছে না। অবিনাশ বলল, দাঁড়া, এখানে আমার চেনা আছে, আমি ম্যানেজারকে বলে ধারের ব্যবস্থা করছি। উঠে গিয়ে একটু বাদেই অবিনাশ অপমানিত মুখে ফিরে এলো, বলল, দিল না। শালা আমায় চিনতেই পারল না। শালার উচিত শ্মশানের পাশে গিয়ে ব্যবসা করা, তা না চৌরঙ্গিতে দোকান ফেলেছে। একদিন এমন শিক্ষা দেব। সুবিমল বলল, এই বিলগুলোর কি করবি? অবিনাশ বলল, কিছু না হয় বিল না দিয়ে স্রেফ বেরিয়ে যাব। আমরা 6 জন যদি রুখে দাঁড়াই, তবে আমাদের বিরুদ্ধে কথা বলবে কলকাতা শহরে এমন কেউ আছে? তাপস জিজ্ঞেস করল, তবে আমরা সকলের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছি না কেন বলো তো? আমি বললাম, এক কাজ কর না, বলে পাশের টেবিলের দিকে ইশারা করে চোখ টিপলাম। অবিনাশ হাসল এবার। এই জিনিস আমরা আগেও 2-4 বার করে ফল পেয়েছি। পাশের টেবিলের মোটা লোকটা একটু আগেই থপথপ করে টলতে টলতে বাথরুমে গেছে। অবিনাশ এদিক ওদিক তাকিয়ে চট করে একটা বিল পাশের টেবিলের গ্যালাসের মধ্যে রেখে দিল। তারপর আমরা সবাই উৎকণ্ঠ হয়ে বসে রইলুম। লোকটা আবার ফিরে এলো। ওর গ্যালাস থেকে সব বিল তুলে তাসের মতন হাতে ছড়ালো। মনে মনে কি গুনল কে জানে। চেঁচিয়ে ডাকল, বেয়ারা। বেয়ারা আসতেই তার হাতে বিলগুলো দিয়ে বলল, জোড়ো, কিতনা হুয়া। বেয়ারা গুনতে গুনতে একবার অবাক হয়ে আমাদের দিকে তাকালো। এখানে 6 জোড়া চোখ ওকে ভস্ম করে দেবার মতন চেয়ে আছে। চোখ ফিরিয়ে বেয়ারাটা বলল, 78 রুপিয়া। মোটা লোকটা মুচকি হেসে বলল, ঠিক, আমার ঠিক হিসেব আছে। কত? 78? 8-10 কে 80। ঠিক। লোকটা পকেট থেকে একতারা 10 টাকার নোট বার করে 8খানা নোট বার করে বলল, জলদি ট্যাক্সি ডাকো। আমরা বড় নিঃশ্বাস ছাড়লুম। বেড়াটাও নিশ্চয়ই টাকা 10 আরও বাড়িয়ে বলেছে। ওরও কিছু হলো, আমাদেরও কিছু হলো। লোকটার টাকার তারার দিকে লোলুপ চোখে তাকিয়ে অবিনাশ ফিসফিসিয়ে বলল, ইস, আর কয়েকখানা যদি খসানো যেত। সুবিমল বলল, বেশি লোভ করিস না, যা পাওয়া গেছে তাই যথেষ্ট। অবিনাশ বলল, ওর আর কি, চেহারা দেখলেই বোঝা যায় ব্ল্যাক মানি, ওর তো খরচ করাই সমস্যা। বাইরে বেরিয়ে অবিনাশ অস্বস্তিতে নিষ্পিস করতে লাগল। ইস, মাত্র 10টা বাজে, এর মধ্যেই শেষ। আর একটু না খাবার কোনো মানে হয়? তোদের ইচ্ছে করছে না? স্বীকার করতেই হলো আমাদেরও ইচ্ছে আছে, কিন্তু উপায় কি? যা টাকা আছে তাতে বাইরে থেকে একটা বোতল কিনতে গেলেও কুলোবে না। সুবিমল বলল, কোথায় ধার পাওয়া যায় বলতো? কারোরই কোনো উত্তর জানা নেই। সবেমাত্র শরীরটা চাঙ্গা লাগছে। এখনই দল ভাঙতে যদিও কারোর ইচ্ছে হচ্ছে না। যানবাজারের পানের দোকানে গিয়ে দাঁড়িয়ে 2 বোতল দেশি খাওয়া হলো। তবু তৃষ্ণা মেটে না। এতদিন পর বন্ধুবান্ধবরা সব একসঙ্গে মিলেছি। সত্যি ভালো লাগছে। মরিয়া হয়ে সুবিমল বলল, চল, পার্ক স্ট্রিটের ওই দোকানটায় যাই, ওখানে চেনাশুনো কারোকে পাওয়া যেতে পারে। কাকে পাওয়া যাবে যে আমাদের 6 জনকে খাওয়াবে? চল না, আমার 2-1 চেনা আছে, যদি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটে চলে এলাম। সে দোকানেও কারোকে চেনা পাওয়া গেল না। পার্ক স্ট্রিটের মুখে ফিরে এসে আমরা 6 জন বিষম চঞ্চল হয়ে উঠলুম। 6 জনের মধ্যে কারোর সাহস নেই মুখ ফুটে বলে, তাহলে চল, বাড়ি ফেরা যাক। সঙ্গে সঙ্গে সে কাপুরুষ হিসেবে চিহ্নিত হয়ে যাবে। বারবার ব্যর্থ হয়ে অবিনাশ খুব ক্রুদ্ধ হয়ে উঠছিল। বলল, তোরা একটা জায়গা ভাবতে পারছিস না যেখানে ধার পাওয়া যায়? হোপলেস। শেখর বলল, দেখ না, আমার ঘড়িটা নিয়ে যদি কিছু হয়। সুবিমল বলল, না না, ওসব ঝামেলায় যাবার দরকার নেই, তার চেয়ে ভিক্ষে করা যাক। অবিনাশ দাঁত খিচিয়ে বলল, এটা একটা জন্ম ভিখিরি, ভিক্ষে করে গাঁজা খাওয়ার পয়সা উঠতে পারে,
কিন্তু মদ খাওয়ার পয়সা উঠবে? দেখ না। ট্রাফিকের লাল আলোয় অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে। সুবিমল সেদিকে হঠাৎ এগিয়ে গিয়ে একটা গাড়ির লোকদের সঙ্গে কি কথা বলতে লাগলো। একটু বাদেই হাসতে হাসতে হাত উঁচিয়ে ফিরে এলো। ওর হাতে পতাকার মতন উঠছে একটা ৫ টাকার নোট। আমরা ২-৩ জনেই একসঙ্গে প্রশ্ন করলুম, কি করে পেলি? কেউ চেনা ছিল? সুবিমল বলল, চেনা ফেনা কেউ না, স্রেফ ভিক্ষে চাইলুম, ইংরেজিতে বললুম। ভদ্রলোকের ছেলে, টাকা হারিয়ে গেছে, ট্রেনে ডায়মন্ড হারবার ফিরতে হবে, ব্যাস দিয়ে দিল। আমরা হইচই করে উঠলুম। অবিনাশ বলল, আচ্ছা আমি দেখি তো। অবিনাশও ছুটে গেল একটা গাড়ির দিকে। একটু বাদে ফিরে এলো আধা খুশি হয়ে। ও ৩ টাকা পেয়েছে। সুবিমল বলল, দেখলি, ভিক্ষে হচ্ছে এদেশের একমাত্র সজ্জীবিকা, দেখলি তো। গাড়ি বারান্দার নিচে দাঁড়িয়ে আমরা ঠিক করে নিলুম পার্ক স্ট্রিটের এখানে ট্রাফিকের আলোয় অনেকক্ষণ গাড়ি থামে। প্রত্যেকবার লাল আলোয় এক একজন করে যাবে। একসঙ্গে সবাই গেলে সন্দেহ করবে। ভিক্ষে চাইতে হবে ইংরেজিতে, কেননা এখন যারা গাড়িতে ফিরছে তারা ইংরেজি না শুনলে খুশি হয় না। তাপস আপত্তি তুলল। অবিনাশ এক ধমক দিয়ে বলল, দেখুক না, ভিক্ষে চাইবি তাতে লজ্জার কি আছে? তোর চাকরি নেই, তোর অফিসের লোকের ভয়। শেখর কিন্তু বলল, আমি বনেদি বংশের ছেলে, আমি ভিক্ষে চাইতে পারব না, আমি ঘড়ি বিক্রি করে দিতে রাজি আছি। সুবিমল বলল, যা যা, এখানে আমার চেয়ে বড় বনেদি বংশের আর কেউ নেই। ময়মনসিংহে আমাদের কত বড় জমিদারি ছিল অবিনাশকে জিজ্ঞেস করে দেখ। অবিনাশরা আমাদের প্রজা ছিল। অবিনাশ আদর করার মতো সুবিমলের থুতনি ধরে বলল, জমিদারি না রাজত্ব? রাজকুমার আমার, আহা, বড় ভালো ছেলে, মানচু মানচু। যাই হোক, শেখর রাজি হল না কিছুতেই। শেখরকে আমাদের ক্যাশিয়ার করা হলো। আমরা এক একজন ট্রিপ দিয়ে এসে শেখরকে টাকা জমা দিতে লাগলুম। আমি প্রথমবার গিয়ে পড়লুম একদল অ্যাংলো ইন্ডিয়ানের গাড়ির সামনে। ওরা পাত্তাই দিল না। সেটা ছেড়ে পরের গাড়িটায় চেষ্টা করতেই লাল থেকে সবুজ হয়ে গেল। খালি হাতে ফিরতে হলো আমায়। পরের বার একজোড়া সুখী চেহারার দম্পতির গাড়িকে ধরলুম। খুবই ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আমার একটু লজ্জা করছিল, তবু চোখে মুখে যথেষ্ট কাতরতা ফুটিয়ে বললুম, বিলিভ মি স্যার, কমপ্লিটলি স্ট্র্যান্ডেড, উইল গো টু ডায়মন্ড হারবার, 5 রুপিস। মহিলাটি হাত নেড়ে বলল, হবে না হবে না। পুরুষটি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বুক পকেট থেকে 2 টাকা বার করে দিলেন। ওরা কিন্তু বেশ টাকা পাচ্ছিল। সুবিমল আর নুরুল যাচ্ছে আর চটচট করে টাকা নিয়ে আসছে। অবিনাশটা নাছোড়বান্ধা হয়ে দৌড়াচ্ছে পর্যন্ত অনেক গাড়ির সঙ্গে। ফিরে এসে অবিনাশ বলছে, এক এক সময় যা রাগ হচ্ছে না, শালা চোস্ত ইংরেজিতে ভিক্ষে চাইছে, তাও কিনা 2-একটা লোক 2 আনা 4 আনা দিতে আসে। ইচ্ছে হয় মুখে মারি একখানা স্কোয়ার কাট। সুবিমল বলল, ওসব করিস না, অনেস্টলি ভিক্ষে করতে এসে আবার গুন্ডামি কেন? আমাকে ওরা বলল, তুই একটা কোনো কমমেন না, কিছুই পাচ্ছিস না, যা। আমি ছুটে গেলাম একটা মারোয়াড়িদের গাড়ির সামনে। মুখের ভঙ্গি কাতর থেকে কাতর করে বললাম, কিছু দিন, মেহেরবানি। সেবারও কিছু পেলাম না। শেষ পর্যন্ত ভিখিরি হিসেবে কে কতখানি কৃতিত্ব দেখাতে পারে তাই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমাদের মধ্যে। শেখরের পকেট ভরে উঠতে লাগল। আমি বারবারই ব্যর্থ হতে লাগলুম যদিও। আজ আমার কপালটা খারাপ। এত চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। 3জন সত্যিকারের ভিখিরি চেহারার ভিখিরি পাশে দাঁড়িয়ে অবাক হয়ে কাণ্ডকারখানা দেখছিল আমাদের। শেখর হাসতে হাসতে আমাদের ফান্ড থেকে 3জনকেই 1টা করে টাকা দিয়ে দিল। সুবিমল বলল, এক একটা গাড়ির মধ্যে যা সব দৃশ্য দেখছি না, ভিক্ষে চাইব কি, হাঁ করে চেয়ে থাকতে ইচ্ছে করে। ওইসব দেখে ফেলার জন্য অনেকে দিয়ে দিচ্ছে। তাপস বলল, আমাকে তো একটা পাঞ্জাবি ছোকরা মারতেই এসেছিল জানলা দিয়ে মুখ বাড়িয়েছি বলে। দেখলুম মেটার। অবিনাশ একটা গাড়ির দিকে ছুটে যাচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে ফিরে এসে বলল, সুনীল, তুই যা, তোর টান, ওই নীল গাড়িটা। অবিনাশ আমাকে ধাক্কা দিল। সেই ঝোঁকেই আমি ছুটে গেলাম। মুখের চেহারা খুবই করুণ করে তুলে নীল গাড়িটার পাশে এসে কথা বলতে তখনও শুরু করিনি। দেখলুম জানলার পাশে যমুনা। সঙ্গে সঙ্গে আমি চট করে ফিরে এলাম। অবিনাশ যমদূতের মতন দাঁড়িয়েছিল কাছেই। বলল, চেষ্টা না করেই ফিরে এলি যে, যা। আমি বললুম, না, আমি এবার যাব না। যা না, বলে অবিনাশ আমাকে ঠেলে দিল আবার গাড়িটার কাছে। আমি কোনো ক্রমে গাড়ির বডিতে হাত রেখে ঝোঁক সামলে নিলাম। যমুনা দেখতে পেয়ে বলল, এ কি সুনীলদা? আমি সঙ্গে সঙ্গে হাসি মুখে বললাম, যমুনা, তোমায় কতদিন পর দেখলুম, ভালো আছো? গাড়িতে যমুনা ও সরস্বতী, আর একজন অচেনা বিবাহিতা নারী এবং একজন পুরুষ। যমুনা আজ আবার লাল রঙের পোশাক পরেছে, শরীরে সেই লাল আভা। পুরুষটি প্রশ্ন করল, আপনি গাড়িতে উঠবেন? সরস্বতী বলল, ড্রাঙ্ক ড্রাঙ্ক, মুনি কাঁচ তুলে দে।
যমুনা বলল, সুনীলদা গাড়িতে আসবেন, আসুন না। আমি যমুনার দিকে খুবই স্নেহময় হাসি দিয়ে বললুম, যমুনা, আমার টাকা হারিয়ে গেছে, আমাকে 5টা টাকা দাও তো, গাড়িতে উঠব না। 5 টাকা তো নেই, 1 টাকা আছে। মুন্নি, কাজ তুলে দে। না, আমার 5 টাকাই চাই। মুন্নি, কাজটা তুলে দে না। আর সময় নেই, আর সময় নেই, এক্ষুনি লাল থেকে সবুজ হবে। মজার ব্যাপার এই, সরস্বতীও আজ পরেছে সবুজ শাড়ি, একেবারে মিলে যায় দেখছি। আমি অধৈর্য হয়ে বললুম, ঠিক আছে যমুনা, তুমি 1 টাকাই দাও, ওতেই হবে। কিন্তু আর কথা শোনা গেল না। হুশ করে গাড়ি ছেড়ে দিল। পেছন থেকে অসংখ্য গাড়ির হর্ন, চাপা পড়ার ভয়ে আমি দৌড়ে ফুটপাতে উঠে এলুম। মনটা খারাপ হয়ে গেল। এবারেও টাকা পেলুম না, ভিখিরি হিসেবেও বন্ধুদের কাছে হেরে যাচ্ছি। ধুৎ। সুবিমল বলল, কিরে, এবারও পেলি না? অবিনাশ বলল, পাবে না জানতুম। এইরকম ভাবেই দিন কেটে যায় আর কি। মানুষের মুখের দিকে হাসি মুখে তাকিয়ে তারও হাসি মুখ দাবি করি। অধিকাংশ মুখই ভাবলেশীন। তখন সব মানুষের মুখেই এক ধরনের নীলচে ছায়া পড়ে। সেই ছায়া দেখতে পেলে কোনো অপরিচিত মানুষকে প্রশ্ন করতে ইচ্ছে করে, কেমন আছেন? কিন্তু সবাই প্রশ্ন করতেই চায়, কেউ উত্তর দিতে রাজি নয়। এ পর্যন্ত যে কত লোক আমাকে জিজ্ঞেস করল, কেমন আছেন, কিন্তু কেউ উত্তর শোনার জন্য এক মুহূর্ত দাঁড়ায়নি। সুতরাং আমার বলতে ইচ্ছে হয়, আপনি যদি ভালো থাকেন তাহলেই আমি ভালো আছি। আমি নানা রকম ভুল ভাঙতে ভাঙতে আরও নতুন ভুলের মধ্যে প্রবেশ করি। বেশ ভালো লাগে। বেঁচে থাকার মধ্যে ক্রমশই বেশি করে সুখ পাচ্ছি আজকাল। একটা কমলা লেবু কিংবা চিনে বাদাম খেতে গিয়ে মনে হয় এদেরও প্রাণ আছে। ফিসফিস করে ওরা বলে যায়, আমাদের প্রাণ দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখছি, অকৃতজ্ঞ হইও না। না, অকৃতজ্ঞ হইনি। পৃথিবীর যাতে একটু আঘাত না লাগে এমন সন্তর্পণে মাটিতে পা ফেলি এখন। যমুনার সঙ্গে আরও 2বার দেখা হয়েছিল আমার। একবার বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মঞ্চেও নাচতে এসেছিল। দূর থেকে দেখলুম ওকে। শরীরময় ফুলের গয়নায় অপ্সরী সেজেছিল। দেহের ভঙ্গিতে খানিকটা চটুলতা এসেছে। তা হোক, তবু সেই টিয়া পাখির মতন দৃষ্টি। পৃথিবীর রহস্য কিছুটা জেনে নিয়ে এখনও পৃথিবীকে নিজের রহস্য দেখাতে চায়। বুকটা সেদিন মুচড়ে উঠেছিল। 2বার দেখা হয় এয়ারপোর্টে। যমুনা তপনের সঙ্গে বোম্বে যাচ্ছিল। ছর্দি আর কল্যাণদা বিলেতে যাচ্ছে বলে দমদমে আমিও গিয়েছিলাম। যমুনাদের দলে ওর বাবাও ছিল, কিন্তু আমি জগদীশ রায়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে এগিয়ে গিয়ে আলতোভাবে যমুনার কাজ ছুঁয়ে বললাম, কেমন আছো? যমুনা চকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি? আমি কোমল গলায় জিজ্ঞেস করলাম, তোমার বিয়েতে আমায় নেমন্তন্ন করলে না? তপন বলল, সত্যি এত তাড়াতাড়ি হয়ে গেল, একসঙ্গেই হলো কি না? আমি জিজ্ঞেস করলাম, একসঙ্গে মানে? যমুনা বলল, মার খুব শরীর খারাপ বলে বাবা আমার আর দিদির একই দিনে বিয়ে দিয়ে দিলেন। আপনি বোম্বেতে এলে দেখা করবেন কিন্তু। যমুনার হাসিটা খুব অন্যরকম সুন্দর লাগল। আমিও সুন্দরভাবে হাসলুম। সেই রকম করেই জিজ্ঞেস করলুম, যমুনা, আমি কিরকম আছি তুমি জিজ্ঞেস করলে না? যমুনা বলল, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি ভালো আছেন। তারপর একদিন সকালবেলা পরিত সাবার এলো, অভিমান মাখা মুখ। তখন আমার খবরের কাগজ পড়া শেষ হয়নি। 3য় কাপ চা খাওয়া হয়নি। ক্ষুব্ধ গলায় পরিতোষ বলল, কাল আপনি কোথায় ছিলেন? আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলুম, কেন, শেখর আবার কাল রাতে বাড়ি ফেরেনি নাকি? পরিতোষ বলল, না, কাল আপনাকে খুব খুঁজছিলাম, আপনাদের বাড়ির টেলিফোনটা বোধহয় খারাপ। আমি বললাম, হ্যাঁ, কিন্তু খুঁজছিলে কেন? দাদা তো আবার একটা পাগলামি শুরু করেছে। কার কাছ থেকে শুনে এসেছিল যে 7 দিন উপোস করে প্রাণায়াম করলে কিসব নাকি অলৌকিক অভিজ্ঞতা হয়। তাই 3 দিন ধরে উপোস করে ধ্যানে বসে আছে। কাল রাত্রির থেকে দেখা যাচ্ছে টোলে টোলে পড়ে যাচ্ছে, জ্ঞান নেই, কিরকম যেন আচ্ছন্ন অবস্থা। কিসব কাণ্ড বলুন তো আপনাদের। যাই হোক, মা আপনাকে খবর দিতে বললেন। 3 দিন ধরে না খেয়ে আছে কি করে? সেই তো যত সব সিলি ব্যাপার। মায়ের ধারণা আপনি গিয়ে বললে হয়তো খাবে। ডাক্তার ডাকলেই পারতে, আমি গিয়ে কি করব? যাগে, ও বোকা ছেলে নয়, সেরকম খিদে পেলে ঠিকই খাবে। সামনে কয়েকটা সন্দেশ আর 1 গ্লাস শরবত রেখে দাও না, একসময় টপ করে খেয়ে ফেলবে ঠিক। আপনি আসবেন না? দুপুরে অফিস থেকে টেলিফোন করে খবর নেব আমি। যদি শুনি তখনও খায়নি, তাহলে বিকেলের দিকে যাব। মাকে বলো, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর 10ম ও শেষ পর্ব।
উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।